কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা অবশ্যই জানো যে আমরা মর্নিং সকাল 7টার সময় প্রত্যেক দিন সকাল 7টার সময় তোমাদের এক্সাম প্রিপারেশান ক্লাস শুরু করেছি। আনফর্চুনেটলি আজকে আমাদের ক্লাসটা মিস হয়ে গেছে, তবে আগামী দিনগুলো থেকে রেগুলার বেসিসে ক্লাস চলবে। আজকের ক্লাসের যে টপিকটা সেটা হলো পিক্সেল পলিসি। ইয়েস, তোমরা অবশ্যই জানো টিটিএডিসি সাবজোনাল এক্সামের জন্য পিক্সেল পলিসি কতটা গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা যারা অন্যান্য এক্সামে বসে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট, কেন তোমাদের জেনারেল নলেজের পার্টে কিন্তু পিক্সেল পলিসি থেকে তোমাদের কোশ্চেন থাকে। সুতরাং আজকের ক্লাসটা তোমরা ধৈর্য সহকারে দেখো। এই ক্লাসে আমরা কী কী আলোচনা করব? পিক্সেল পলিসির বেসিক ধারণা নেব, অবজেক্ট অফ পিক্সেল পলিসি, পিক্সেল পলিসির বিভিন্ন টুলস এবং সর্বশেষে কিছু এমসিকিউ আমরা প্র্যাকটিস করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে বিভিন্ন এক্সামে এসেছে এবং তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সুতরাং সম্পূর্ণ ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করো এবং সর্বশেষে এমসিকিউগুলি অবশ্যই তোমরা নোট করে নেবে। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা শুরু করছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে আমরা পৌঁছে দেবো। তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, লাইক টিটিএডিসি, এসএসসি, সিএসএল, এমটিএস, রেলওয়ে, আরপিএফ, টেকনিশিয়ান, হাইকোর্ট, গ্রুপ ডি, তোমাদের জন্য কমপ্লিট ফুল সাজেশান, সঙ্গে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এবং কম্বাইনের ফুল কমপ্লিট সাজেশান আমাদের কাছে রয়েছে। কর্মবার্তা অনলাইন সাজেশান কতটুকু কমন পড়ে বা সাজেশানটা কেমন তোমরা প্রথমে জেনে নেবে লোকালিটি থেকে, তারপরে আমাদের সাজেশানটা তোমরা নেবে। এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টির সহিত বলতে পারি, এখান থেকে তুমি ভালো একটা রেসপন্স পাবে। কত পার্সেন্ট কমন পাবে, কী পাবে এটা বলা সম্ভব না, তবে ভালো একটা রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি। ঠিক আছে, কীভাবে আমাদের সাজেশান নেবে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশানে আছে, তাছাড়া নোট করতে পারো 9612998930 কি 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাটে টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে। ঠিক আছে, চলো আমরা ক্লাসটি শুরু করছি। ধৈর্য সহকারে ক্লাসটি দেখো। আশা করি এই ক্লাসটির পরে তোমাদের পিক্সেল পলিসির উপরে ধারণা ক্লিয়ার হবে এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও তোমরা পেয়ে যাবে। চলো প্রথম আমরা দেখি গভর্নমেন্ট রুলস ইন দ্য ইকোনমি। কোনো একটি দেশের বা কোনো একটি কান্ট্রির গভর্নর বা গভর্নমেন্ট যদি ওই কান্ট্রির ইকোনমিটাকে স্টেবল করার জন্য বা ইকোনমিটাকে সঠিকভাবে দাঁড় করানোর জন্য দুটি টুলস বা দুটি হাতিয়ার যাকে আমরা বলতে পারি ইউজ করে, একটা হলো কি মনিটরিং পলিসি, একটা হলো পিক্সেল পলিসি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে চিহ্নটা সিম্বলটা দেওয়া আছে পিকচারটা, এখানে ইকোনমি, এ হলো পিক্সেল পলিসি, এ হলো মনিটারি পলিসি। কী করছে? পিক্সেল পলিসি এবং মনিটারি পলিসি মিলে ইকোনমিটাকে স্টেবল রাখছে, ঠিক না? অ্যাকচুয়ালি মানে খাসভাবে তুমি যদি নর্মাল ভাষা যদি বুঝতে পারো, এটাই হলো আমাদের এই ইকোনমি। ঠিক আছে, চলো আমরা মনিটারি পলিসি তো আজকে আলোচনা করব না, তবে মনিটারি পলিসি সম্বন্ধে 2 লাইনের মাধ্যমে তোমাদেরকে একটু আমি ধারণা দিচ্ছি, তারপর আমরা ডিটেলসে যাব পিক্সেল পলিসিতে। ঠিক আছে, চলো মনিটারি পলিসি বলতে, মনিটারি পলিসি অ্যাকচুয়ালি পরিচালনা করে যে কোনো দেশের বা কান্ট্রির সেন্ট্রাল ব্যাংক মনিটারি পলিসিটাকে নির্ধারণ করে। যেমন মনিটারি পলিসির আন্ডারে যেমন আমাদের রিজার্ভ রেপো রেট, সিআরআর, এই যে রেটগুলো ব্যাংকের, ওইগুলো কিন্তু মনিটারি পলিসির একটি ছোট একটি টুলস। ঠিক আছে, যেমন আমাদের ভারতের সেন্ট্রাল ব্যাংকে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই কিন্তু আমাদের মনিটারি পলিসিটাকে হ্যান্ডেল করে। তাছাড়া যেমন ধরি আমরা ইউএসএ, আমেরিকার সেন্ট্রাল ব্যাঙ্ক হলো ফেডারেল ব্যাঙ্ক অফ আমেরিকা, সেই ফেডারেল ব্যাঙ্ক আমেরিকার ইকোনমিটাকে স্টেবল করার জন্য মনিটারি পলিসি ইউজ করে। তাহলে আমাদের মনিটারি পলিসিটা আমাদের দেশে ভারতে কে ইউজ করে? আরবিআই। ঠিক আছে, মনিটারি পলিসি যদি বাজারে কোনো কিছুর রেট বেড়ে যাচ্ছে, সেই রেটটাকে কিভাবে কন্ট্রোলে আনা যায়, বা কোনো কিছুর যোগানের তুলনায় চাহিদা বেড়ে যাচ্ছে সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, ব্যাংক কীভাবে ঋণ পাবলিককে লোন দেবে, কি ইন্টারেস্টে দেবে, সব কিছু কিন্তু মনিটারি পলিসির আন্ডারেই আসে। এই মনিটারি পলিসির একটি টুলস। ঠিক আছে, তাহলে মোটা তোর উপর তুমি মনিটারি পলিসিটা কী এটা তুমি বুঝতে পেরেছো। চলো এখন আমরা ডিটেলস যাব, আমাদের সিলেবাসে কি রয়েছে পিক্সেল পলিসি। আমরা পিক্সেল পলিসির উপরে ডিটেলস যাব, তোমরা ধৈর্য সহকারে দেখো। ঠিক আছে, চলো খুব ইন্টারেস্টিং হবে ক্লাসটা, একদম রিয়েলি ইন্টারেস্টিং হবে। এখান থেকে তুমি কিছু জানতে পারবে, শিখতে পারবে এবং ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তুমি পেয়ে যাবে। ঠিক আছে, চলো পিক্সেল পলিসি দেখো। পিক্সেল পলিসি দুটি টুলস কি, ট্যাক্সেশন এবং স্পেন্ডিং। পিক্সেল পলিসির মেইন মুদ্রা কথাই হলো
মানি রিসিভ এবং মানি এক্সপেন্ড, কীভাবে মানিটাকে মার্কেট থেকে বা মানি ট্যাক্সেশনের মাধ্যমে বা যে কোনোভাবে হোক মানিটাকে কালেকশন করা যায় এবং কীভাবে স্পেন্ড করা যায়, যেটা দেশের ইকোনমিকে ডেভেলপ করবে, জনসাধারণের উন্নতি হবে। ঠিক আছে, চলো আমরা আরেকটি সংজ্ঞার মাধ্যমে দেখে নিচ্ছি যে আন্ডারস্ট্যান্ডিং অফ ফিস্ক্যাল পলিসি। যদি আমাদের ফিস্ক্যাল পলিসির প্রথম যদি সংখ্যাটা আমরা জানতে চাই, আমরা সংখ্যাটা তোমাদের প্রথমে বলছি, তাহলে আমরা কি এখান থেকে বুঝতে পারবো। দেখো, ফিস্ক্যাল পলিসি রেফার্স টু হাউ গভর্নমেন্ট স্পেন্ডস মানি, মানে ফিস্ক্যাল পলিসিটা গভর্নমেন্ট কীভাবে মানিটাকে দেশের মধ্যে স্পেন্ড করবে, অ্যান্ড হাউ ইট রিসিভ মানি থ্রু ট্যাক্সেশন, মানে বিভিন্ন ট্যাক্সেশনের মাধ্যমে অনেকগুলো ট্যাক্স থাকে, সেই ট্যাক্সেশনের মাধ্যমে মানিটাকে কীভাবে রিসিভ করবে, অ্যান্ড আদার সোর্স ট্যাক্স এবং আদার সোর্সের মাধ্যমে কীভাবে রিসিভ করবে। আচ্ছা, প্রথমে বলি ফিস্ক্যাল পলিসি। ফিস্ক্যালের বাংলা অর্থ কী? ফিস্ক্যালের বাংলা অর্থ হলো রাজস্ব। হ্যাঁ, রাজস্ব, পলিসি মানে নীতি, তাহলে ফিস্ক্যাল পলিসি মানে কি? রাজস্ব নীতি। মোটা কথা যদি আমরা বুঝতে চাই, যখন কোনো একটি সরকার বা যখন কোনো একটি সরকার, যে কোনো দেশের সরকার বা কান্ট্রির সরকার হোক, সেই দেশের রাজস্ব ব্যবস্থাকে পরিচালনার জন্য যেই ব্যবস্থা নেয় বা যে টুলস বা একটি যে হাতিয়ার যাই বলতে পারো ব্যবহার করে, সেই ব্যবস্থা বা নীতিকে আমরা রাজস্ব নীতি বলি বাংলায়। বুঝতে পেরেছ? মানে যখন কোনো একটি সরকার সেই দেশের রাজস্ব ব্যবস্থাকে পরিচালনার জন্য যে ব্যবস্থাটা নিয়ে থাকে, যে ব্যবস্থার প্রয়োগ করে থাকে, সেই প্রয়োগ ব্যবস্থাটাকে আমরা ফিস্ক্যাল পলিসি বা রাজস্ব নীতি বলে থাকি। ঠিক আছে, অর্থাৎ আমি যদি আরও ডিপলি যদি তোমাদেরকে বোঝাতে চাই, অর্থাৎ দেশের অর্থ ব্যবস্থাকে পরিচালনা করার জন্য কোথায় থেকে টাকা আসবে, কোথায় থেকে টাকাটা, সেই কোন কোন সোর্স থেকে টাকাটা আসবে, তাছাড়া কোন কোন খাতে টাকাটাকে এক্সপেন্ড করবে বা টাকাটাকে ব্যবহার করবে, যাতে সেই দেশের বা জনসাধারণের ইকোনমি ডেভেলপড হয়, সাধারণ মানুষের উন্নয়ন হয়, হ্যাঁ, সেই টাকার যে যোগান বা এবং ব্যবহারটাকে, সেটাকে আমরা ফিস্ক্যাল পলিসি বলি। বুঝতে পেরেছো ফিস্ক্যাল পলিসি কি? আশা করি আর বোঝার কোনো সমস্যা নেই। ফিস্ক্যাল পলিসি, ইয়েস, তোমরা যদি ফিস্ক্যাল পলিসির ডেফিনিশন যদি তোমাদেরকে চাওয়া হয়, তাহলে তুমি মুদ্রা কথা এই ডেফিনিশনটা দিতে পারো। ফিস্ক্যাল পলিসি রেফার টু হাউ গভর্নমেন্ট স্পেন্ড মানি, কীভাবে গভর্নমেন্ট টাকাটাকে স্পেন্ড করবে, অ্যান্ড হাউ ইট রিসিভ মানি থ্রু ট্যাক্সেশন অ্যান্ড আদার সোর্স। ঠিক আছে, এটা মোটাতর উপর তুমি সংজ্ঞা হিসাবে বলতে পারো। তাছাড়া এখন রয়েছে আমাদের অবজেক্টিভ অফ ফিস্ক্যাল পলিসি। ফিস্ক্যাল পলিসির মেইন কী কী অবজেক্টিভ আছে, যে কোনো মনে রাখবে, যে কোনো সরকার যখন ফিস্ক্যাল পলিসি বানায়, তখন কিন্তু মোটাতর পরে এই তিনটা যে অবজেক্টিভ রয়েছে, কী কী অবজেক্টিভ, এটাকেও আমি ডিটেলস আলোচনা করব। এই অবজেক্টিভগুলোকে মাথায় রেখে ফিস্ক্যাল পলিসিকে তৈরি করে। মেইন অবজেক্টিভ হলো তিনটা, মেইন মানে বড় ধরনের অবজেক্টিভ হলো এই তিনটা। তাছাড়া ছোটোখাটো আরও রয়েছে। কী কী অবজেক্টিভগুলো দেখো, এনশিওর ইকোনমিক গ্রোথ, মানে ফিস্ক্যাল পলিসি এমনভাবে সরকার বানাবে যে ফিস্ক্যাল পলিসির ব্যবহারে দেশের ইকোনমিক গ্রোথটা হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে ইকোনমিক গ্রোথের মধ্যে অনেক কিছু বোঝায়। তোমার ধরো যে কোনো বড় বড় বিল্ডিং বলো, হাওয়াই জাহাজ থেকে শুরু করে কলকারখানা থেকে শুরু করে সব কিছু হয় তো মানে ইকোনমিক ডেভেলপমেন্ট, ঠিক না? সব কিছু বোঝাতে পারে। তাছাড়া তোমার প্রাইস স্টেবিলিটি বলতে বোঝায়, যেমন সাপোজ আজকে ধরো 1 কিলো চালের মূল্য 40 টাকা, সেম চাল যদি আগামীকালকে যদি 50 টাকা হয়ে যায়, তাহলে জনসাধারণের মধ্যে একটা হয়রানি হয়ে যাবে। জনসাধারণ মানে আর্থিক মন্দায় ভুগবে, দেশের মধ্যে একটা হাহাকার লেগে যাবে। যদি চালের মূল্য 10 টাকা বাড়ে, তাহলে চালের সঙ্গে সঙ্গে অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোরও মূল্য বাড়বে অবভিয়াসলি। তো সুতরাং দেশের মধ্যে একটা কি অর্থনৈতিক সামঞ্জস্য দেখা দেবে এবং একটি মানে হাহাকার লেগে যাবে। সেটা যেহেতু না হয়, সেটাকে বলা হয় প্রাইস স্টেবিলিটি, সেটাকে গভর্নমেন্ট ধ্যান রাখতে হবে। তাছাড়া 3 নম্বরে এম্পাওয়ারমেন্ট জেনারেশন, মানে এম্পাওয়ারমেন্ট বলতে পারো বা এমপ্লয়মেন্ট বলতে পারো। ঠিক আছে, এমপ্লয়মেন্ট জেনারেশন বলতে পারো বা এম্পাওয়ারমেন্টটাকে জেনারেশন করা। যদি কীভাবে, সাপোজ ধরো দেশের মধ্যে যখন কলকারখানা অনেক কিছু হবে, সঙ্গে সঙ্গে লোকের প্রয়োজন পড়বে। যখন লোক ওইটার মধ্যে যাবে, তখন এমপ্লয়মেন্ট পাবে, লোক রোজগার পাবে। সেই রোজগারের মাধ্যমে জনসাধারণের মধ্যে পয়সা আসবে, সেই পয়সাটাকে মার্কেটে আবার সার্কুলেট হবে। এটা একটা সার্কেলের মতনই ঘুরবে। তো সুতরাং যখনই কোনো সরকার ফিস্ক্যাল পলিসিটাকে আর্ট করবে বা ফিস্ক্যাল পলিসিটাকে রেডি করবে, তখন কিন্তু এই 3টে অবজেক্ট হিসাবে 3টা জিনিসকে প্রথম সরকার ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে, মেইন অবজেক্ট। ঠিক আছে, তোমাদের এইভাবে কোশ্চেনটা আসতে পারে যে ধরো ফিস্ক্যাল পলিসি অবজেক্ট দিয়ে তোমাদের অপশন দিতে পারে, 3টা অপশন থাকতে পারে, এবং 4 নম্বরে থাকতে পারে অল অফ অ্যাবাভ।
তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অল অফ অ্যাবাভ। তুমি এটাকে তুমি আনসার করতে পারো, ঠিক আছে না। মেন অবজেক্টগুলো তুমি মাথায় রাখবে। তাহলে বুঝতে পেরেছো পিক্সেল পলিসির মেন অবজেক্টগুলো কী কী, কোশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে। তাহলে আশা করি পিক্সেল পলিসি জিনিসটা কী আমি মানে সহজ সরল ভাষায় তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখানে কিন্তু আরও ছোটো ছোটো টুলস রয়েছে, ছোটো ছোটো অবজেক্ট রয়েছে, অনেক কিছু রয়েছে। আর জাস্ট আমি তো মানে তোমাকে 4-5 মিনিটে এতটুকু বোঝাতে পেরেছি। এটার মধ্যে অনেক ডিপ যাওয়া যায়, ছোটো ছোটো অনেক টুলস রয়েছে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা কী করব, একটি একটি করে টুলস তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে আজকে আমরা কি কিছু ইম্পর্টেন্ট যে আমরা যেটুকু পিক্সেল পলিসি বুঝতে পেরেছি, এখান থেকে কি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখতে পারি, ঠিক আছে। চলো কিছু আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমরা নোট ডাউন করে নাও। এই এমসিকিউগুলি নোট ডাউন করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া আমরা যে সাজেশান দিয়েছি সেখানে এই কোশ্চেনগুলো রেখেছি, আমার ঠিক খেয়াল নেই এই কোশ্চেনগুলো রেখেছি কিনা। দেখো সাজেশান আমরা যখন রেডি করে থাকি তারপরেও কিন্তু আরও নিত্য নতুন অনেক কিছু মাথায় আসে, অনেক কিছু দেখি, তখন কিন্তু এগুলো আর সাজেশানে অ্যাড করা যায় না। সুতরাং এগুলো ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিতে হয়। সেই কারণে বলি তোমরা ক্লাসগুলো সঙ্গে অ্যাটেন্ড করবে। এই কোশ্চেনগুলো সম্ভবত যে কোশ্চেনগুলো করাবো এর প্রতি 2-4টা কোশ্চেন আমাদের সাজেশানে রয়েছে, 1-2টা কোশ্চেন সম্ভবত নেই। তোমরা নোট ডাউন করে নাও, মিলিয়ে নেবে, ঠিক আছে। থাকলে তো বেটার, না থাকলেও এখান থেকে তোমরা রিড করে নেবে, ঠিক আছে। চলো ফার্স্ট কোশ্চেন দেখো, হুইচ ফাইন্যান্স মিনিস্টার অ্যানাউন্স ম্যাক্সিমাম নাম্বার অফ বাজেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন ফাইন্যান্স মিনিস্টার, ভারতের কোন ফাইন্যান্স মিনিস্টার এখন পর্যন্ত ম্যাক্সিমাম বাজেট পেশ করেছেন? কী হবে সঠিক উত্তর? ম্যাক্সিমাম বাজেট পেশ করেছেন, সঠিক উত্তর হয়ে যাবে মুরারজি দেশাই। অপশন সি হবে সঠিক উত্তর, মুরারজি দেশাই। মনে রাখবে তিনি 10 টাইম বাজেট এখন পর্যন্ত পেশ করেছেন, মুরারজি দেশাই, ঠিক আছে। তিনি একমাত্র, অ্যাকচুয়ালি তিনি ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার থাকার সময়ে ভারতের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। তিনি ফার্স্ট একমাত্র মিনিস্টার যিনি 10 টাইম সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ বাজেট তিনিই পেশ করেছেন, ঠিক আছে। তারপর রয়েছে আমাদের পি চিদাম্বরম, তিনি 9 টাইম বাজেট পেশ করেছেন। তিনিও কংগ্রেসের অর্থমন্ত্রী ছিলেন, তিনি 9 টাইম বাজেট পেশ করেছেন, ঠিক আছে। তাহলে মুরারজি দেশাই, এবং মুরারজি দেশাই কিন্তু ভারতের মধ্যে প্রথম নন কংগ্রেসি প্রাইম মিনিস্টার ছিলেন, ঠিক আছে। তোমরা আশা করি জানো। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেন। হুইচ মিনিস্টার ফার্স্ট অ্যানাউন্স পেপারলেস বাজেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আমি আমাদের সাজেশনে রেখেছি, শায়দ খেয়াল করতেছেন আমার, ঠিক। তারপরে তুমি নোট করে নাও, রাখি না রাখি পরে কথা, তুমি নোট করে নাও, ঠিক আছে। চলো, হুইচ মিনিস্টার ফার্স্ট টাইম অ্যানাউন্স পেপারলেস বাজেট। দেখো পেপারলেস বাজেট তো আমরা বুঝি, সকলেই জানি। কিছুদিন আগে গত বছরে আমাদের বিধানসভা তো পাস হয়েছে পেপারলেস বাজেট, ঠিক না। চলো, তাহলে এখানে বলা হয়েছে যে ফিসক্যাল পলিসি, যে আমাদের সেন্ট্রালের যে বাজেটের কথা বলা হয়েছে, হুইচ মিনিস্টার ফার্স্ট অ্যানাউন্স পেপারলেস বাজেট। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে নির্মলা সীতারামন। হ্যাঁ, নির্মলা সীতারামন জাস্ট এই আমাদের এই কোবিন্দের পিরিয়ডে, অ্যাকচুয়ালি বিশেষ করে এটা কোবিন্দ যে কোবিন্দটাকে, হ্যাঁ আচ্ছা, পেপারলেস বাজেটটা প্রথমে কি, এটা ট্যাবের মাধ্যমে, এটা এখানে কোনো কাগজপত্র কোনো লেখালেখির ব্যাপার নেই, এটা ট্যাবের মাধ্যমে, ট্যাবের মাধ্যমে এটাকে প্রকাশ করা হয়। এটা অ্যাকচুয়ালি বেসিক করা হয়েছে যে কোবিন্দের পিরিয়ডের সময়, কোবিন্দটাকে মাথায় রেখে। পেপারলেস হলে অনেকটা তোমাদের সমস্যা হতে পারে পেপার বাজেটে, তাহলে পেপারলেস করা হয়েছে কোবিন্দ যে এটাকে মাথায় রেখেই এটা পেপারলেস করা হয়েছে, যাতে সংক্রমণ এত ছড়াছড়ি না হতে পারে বা কোনো যেহেতু সমস্যা না হয়, ওইটাকেই কোবিন্দ থেকেই কিন্তু এটাই মাথায় এসেছে, এবং ফার্স্ট নির্মলা সীতারামন এটাকে পেশ করেছে ট্যাবের মাধ্যমে, ঠিক আছে। অপশন সি হবে সঠিক উত্তর। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন। হুইচ ফাইন্যান্স মিনিস্টার অ্যানাউন্স মিলেনিয়াম বাজেট। দেখো, হুইচ ফাইন্যান্স মিনিস্টার অ্যানাউন্স মিলেনিয়াম বাজেট। ইম্পর্টেন্ট কোশ্চেন। মিলেনিয়াম বাজেট মানে কি? এটা মিলেনিয়াম বাজেট বলতে কি বোঝায়? দেখো, মিলেনিয়াম মানে, মিলেনিয়ামের কথার অর্থ যদি বলি, মানে ওয়াই মানে ইয়ার 2কে, হ্যাঁ মানে 2000 সনকে মিলেনিয়াম ইয়ার বলা হয়। তোমাদের মনে রয়েছে, তোমরা দেখো, জাস্ট ফানি ফ্যাক্ট, যে একটি গান বের হয়েছিল 2000 সময়ে, এটা সম্ভবত মেলা ফিল্মের গান ছিল। এটা ছিল কার? আমির খান। ইয়েস, আমির খানের ছিল। যেমন দেখো 2000 জামানা আগায়া, এমন একটা গান ছিল, মানে 2000 যখন এসেছিল, এবং মেলা ফিল্মটা তখন আমরা খুব ছোট ছোট ছিলাম। হ্যাঁ, যাই হোক, আমার এখনও গানটা মনে আছে, দেখো 2000 জামানা আগায়া। ওই 2000টাকে মিলেনিয়াম ইয়ার বলা হয়। তো সুতরাং এখানে মিলেনিয়াম বাজেটের কথা বলা হয়েছে, মানে কি 2000 যে বাজেটটা পেশ করা হয়েছে সেই বাজেটের কথা বলা হয়েছে। ইয়েস, তাহলে হুইচ ফাইন্যান্স মিনিস্টার অ্যানাউন্স মিলেনিয়াম বাজেট। তাহলে কোন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন 2000 সনে? সেটা ছিলেন 2000-এ সেই মিলেনিয়াম বাজেটটা পেশ করেছিলেন তোমার পি চিদাম্বরম। হ্যাঁ, পি চিদাম্বরম। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে। পি চিদাম্বরম সেই বাজেটটাকে পেশ করেছিলেন। হ্যাঁ, পি চিদাম্বরম হবে।
আচ্ছা দেখো, এটা পি চিদাম্বরম হবে না, 2000 সনের কথা তো, এটা অ্যাকচুয়ালি তোমার এটা যশবন্ত সিনহা হবে। হ্যাঁ, কারেকশন করো, অপশন বি হবে সঠিক উত্তর, যশবন্ত সিনহা। ঠিক আছে, যশবন্ত সিনহা। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, যশবন্ত সিনহা হবে। হ্যাঁ, পি চিদাম্বরম হবে না, রং। হ্যাঁ, যশবন্ত সিনহা হবে। 2000 সনে সেই মিলেনিয়াম বাজেটটা পেশ করেছিল এবং উনার সময় একটি গুরুত্বপূর্ণ চেঞ্জ হয়েছিল। কি চেঞ্জটা হয়েছিল এটা তোমাদের কোশ্চেনে আসতে পারে, যে অ্যাকচুয়ালি আগে আমাদের যে বাজেটটা, সেটা কিন্তু বাজেটটা বিকাল 5টার সময় পেশ হতো। এটা ব্রিটিশ রুলকে ফলো করে, ব্রিটিশ রুলকে ফলো করে বিকাল 5টার সময় আমাদের বাজেট পেশ হতো। ঠিক আছে, ইউনিয়ন বাজেট বিকাল 5টার সময় পেশ হতো। যশবন্ত সিনহার দ্বারাই এই বাজেটটার টাইমিং চেঞ্জ হয়েছে। টাইমিং চেঞ্জ হয়ে এখনও বর্তমানে সকাল 11টার সময় বাজেটটা পেশ করা হয়। আমরা সকলে জানি যে এখন বাজেট কিন্তু সকাল 11টার সময় পেশ করা হয়। এটা কার সময়ে চেঞ্জ হয়েছিল? যশবন্ত সিনহার সময় 2000 সন থেকে। ঠিক আছে, আগে ব্রিটিশ রুল মেনে 5টার সময় সারাদিন গড়িয়ে 5টার সময় বাজেট পেশ করা হতো, এখন বর্তমানে 11টার সময় বাজেট পেশ করা হয়। এখান থেকে তোমাদের কোশ্চেন বনতে পারে বা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখি আমরা কি। 4 নম্বর কোশ্চেন, হু রিকমেন্ডেড মার্গার অফ রেল বাজেট উইথ ইউনিয়ন বাজেট? মানে কে কার রিকমেন্ড দ্বারা রেলওয়ে বাজেটকে ইউনিয়ন বাজেটের সঙ্গে যুক্ত করা হয়েছে? এখন আমরা দেখি যে রেলের জন্য কিন্তু আলাদা কোনো বাজেট পেশ করা হয় না, যদিও রেলওয়ের জন্য আলাদা করে ইউনিয়ন বাজেটের মধ্যে আলাদা একটি এলোকেশন থাকে, বাট আলাদা করে পেশ হতো না। আগে কী হতো, রেলওয়ের জন্য আলাদা করে বাজেট পেশ হতো, তারপরে ইউনিয়ন বাজেট আলাদা করে পেশ হতো। বিশেষ করে আমরা দেখেছি যখন রেলমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তাছাড়া সুরেশ প্রভু রেলমন্ত্রী ছিলেন, তখন কিন্তু রেলের জন্য আলাদা করে বাজেট পেশ হতো এবং ইউনিয়ন বাজেট আলাদা পেশ হতো। বর্তমানে এটা কি হয়েছে, ইউনিয়ন বাজেটের মধ্যেই রেল বাজেটকে ইনক্লুড করে দেওয়া হয়েছে, যদিও রেলের জন্য আলাদা একটা এলোকেশন থাকে। তার ফলে কী বেনিফিট হয় জানো? তার ফলে দেখা যায় যে অ্যাকচুয়ালি আমরা জানি ভারতের মধ্যে সবচেয়ে বড় দপ্তর কি? রেলওয়ে। সরকারের সবচেয়ে বড় ডিপার্টমেন্ট কি? রেলওয়ে দপ্তর। এখানে প্রত্যেক বছরই কিন্তু হিউজ পরিমাণে আমাদের মানে যেটা সরকারের লাভটা কিন্তু হিউজ পরিমাণে লাভ হয়। তখন কী বেনিফিটটা হয়, যখন রেলওয়ে থেকে কিছু এলোকেশন বা টাকা যদি কিছু প্রয়োজন পড়ে ইউনিয়ন বাজেটে কিন্তু এটাকে ট্রান্সফার করা যেতে পারে। ঠিক আছে, আগে যখন দুটা বাজেট আলাদা আলাদা ছিল তখন কিন্তু এটা করা যেত, তাহলে এটা একটা কিন্তু পেপার ওয়ার্ক অনেক করতে হতো বা অনেক একটা সমস্যা ছিল। এখন কিন্তু সেই সমস্যাটা নেই, এটাই বেনিফিট হয়েছে। হ্যাঁ, তাহলে কার রিকমেন্ডেডে এটা হয়েছিল? এটা অ্যাকচুয়ালি অপশন বি হবে সঠিক উত্তর, বিবেক দেবরায়ের রিকমেন্ডেডে এটা হয়েছিল। বিবেক দেবরায়, হ্যাঁ, বিবেক দেবরায় একজন ইকোনমিস্ট ছিলেন। হ্যাঁ, বর্তমানে যিনি সরকারের অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, বর্তমানে সরকারের অ্যাডভাইজার হিসাবে কিন্তু তিনি কাজ করছেন। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর কি? বিবেক দেবরায়। আচ্ছা, তখন ভারতের অর্থমন্ত্রী কে ছিল? তখন অর্থমন্ত্রী ছিল অরুণ জেটলি। হ্যাঁ, অরুণ জেটলি ছিল অর্থমন্ত্রী তখন ভারতের। হ্যাঁ, এখান থেকে তোমাদের আরেকটি কোশ্চেন আসতে পারে যে রেলওয়ে বাজেটকে ইউনিয়ন বাজেটে যখন যুক্ত করা হয়েছিল তখন ভারতের অর্থমন্ত্রী কে ছিল? তাহলে অরুণ জেটলি হবে। ঠিক আছে, কোশ্চেন এটা ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন হতে পারে। ঠিক আছে, নোট করে নাও তোমরা। ওকে, তাহলে বুঝতে পেরেছো? ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 5 নম্বর কোশ্চেন, ইন হুইচ ইয়ার ইন ইন্ডিয়া কনসেপ্ট অফ জেন্ডার বাজেট কি? জেন্ডার বাজেট ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস। জেন্ডার বাজেট বলতে এখানে কি বোঝা জানো? জেন্ডার বাজেট বলতে অ্যাকচুয়ালি এটা মানে কমিউনিটির মধ্যে একটি নির্দিষ্ট জেন্ডারকে বোঝা বা নির্দিষ্ট একটি কমিউনিটিকে বা একটি কাস্টকে বা একটি মানে নির্দিষ্ট কমিউনিটিকে বোঝায়। যেমন সাপোজ তোমাদেরকে আমি এক্সাম্পল হিসেবে বলি, যদি মনে করো যে ওবিসি সম্প্রদায়, হ্যাঁ, বা ওবিসি সম্প্রদায়, এসটি সম্প্রদায়, এমন একটা মানে কমিউনিটিকে বোঝায় জেন্ডার বাজেট হিসাবে। হ্যাঁ, মানে যদি কোনো জেন্ডার বাজেট বা কোনো কমিউনিটি মানে একটু ব্যাকসাইড হয়ে যায় বা তাদের একটু ফাইন্যান্সিয়ালি একটু উইক হয়ে যায়, তাহলে গভর্নমেন্ট আলাদা একটি এলোকেশন বা আলাদা একটি বাজেট তাদের জন্য তৈরি করে, সেটাকে জেন্ডার বাজেট বলা হয়। ঠিক আছে, তাহলে ইন হুইচ ইয়ার এখানে বলা হয়েছে প্রথম কোন বছরে জেন্ডার বাজেটটাকে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 2005-06। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর, 2005-06 সালে। ঠিক আছে, তখন ভারতের অর্থমন্ত্রী ছিলেন পি চিদাম্বরম। হ্যাঁ, পি চিদাম্বরম। এই কোশ্চেনটা আসতে পারে, যখন ফার্স্ট জেন্ডার বাজেট ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন ভারতের অর্থমন্ত্রী কে ছিল? তাহলে পি চিদাম্বরম। ঠিক আছে, এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে পারে। সেই কারণে তোমাদেরকে আমি বলি, তোমরা যারা টিটিএডিসি সাবজোনালের এক্সাম দিচ্ছ, তোমরা কিন্তু কোশ্চেনগুলো বিশেষ করে আমরা যে সাজেশান দিয়েছি সেই সাজেশানগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে পড়বে। দেখবে এই কোশ্চেনটা, যেমন যদি আমি সাজেশানে এই কোশ্চেনটা দিয়ে থাকি, তাহলে সাজেশানে আমি এই কোশ্চেনটাই দিয়েছি, তাহলে এটা থেকে কী কী কোশ্চেন আর হতে পারে এগুলো তুমি একটু দিমাগ লাগাবে।
তোমার দিমাগ থেকে কিন্তু বের হতে হবে। হ্যাঁ, আমি তোমাদেরকে এটা বারবার বলি, তুমি একটি অফিসার লেভেলের এক্সাম দিতে যাচ্ছ, আমাদের সাজেশন থেকে ভালো একটা কমন পাবে, এটুকু আমি বিশ্বাস। তারপরে তোমাদের মাথা থেকে, তোমাদের দিমাগ থেকে কিছু বের হতে হবে। যদি ঘুরিয়ে ফিরিয়ে আসে, আউট অফ সিলেবাস কিছু কোশ্চেন তো আসে, তাহলে এগুলো যেহেতু তুমি ফেস করতে পারো। ওরা তো দেখো, তোমাকে একজন অফিসার হিসাবে একটি অফিসারের চেয়ারে তোমাকে বসাচ্ছে, ওরা কিন্তু তোমার মধ্যে কতটুকু এবিলিটি আছে ওই জিনিসটা যাচাই করবে, ঠিক না? যদি যাচাই করে তাহলে তো তোমাকে আউট অফ সিলেবাস বা একটু কোশ্চেনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, তাহলে তুমি কিন্তু আনসার করে আসতে হবে। এটা গ্রুপ সি গ্রুপ ডি না যে আমরা যেভাবে সাজেশন দিলাম হুবু কমন আসবে, যেটা ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাঙ্ক রিসেন্ট 2-4 দিন আগে হয়েছে, হুবু এমটিএসে কমন এসেছে, ঠিক আছে? এমনটাকে তোমাদের সঙ্গে কিছু তো কমন আসবে, সম্পূর্ণটা সাজেশন থেকে যে হুবহু কমন আসবে এমনটা কিন্তু নাও হতে পারে। দেখো, আমি যা বলি একদম অনেস্টলি বলি, তোমাদের সঙ্গে আমি মানে অন্ধকারে রেখে আমি সাজেশন তোমাদের কাছে বিক্রি করার আমার কোনো মানে টেন্ডেন্সি নেই, ঠিক আছে? এইভাবে তোমাদের কিছু পার্সেন্টেজ হুবহু আসবে, কিছু পার্সেন্টেজ কিছু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। ওই ঘুরিয়ে ফিরিয়ে আসছে এগুলো তোমাকে ধরতে হবে, ঠিক আছে? তাহলে তুমি অফিসারের যোগ্য, ওটা তোমাদের থেকে ওরা যাচাই করবে, ঠিক আছে? সুতরাং তুমি ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে একটু করো, ঠিক আছে? আর আবারও বলছি, আমাদের থেকে যারা সাজেশন নিতে চাও, এখনও নেওনি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশানে আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নেবে, এখান থেকে তুমি ভালো একটা রেসপন্স পাবে। শুধু টিটিএডিসির কথা আমি বলছি না, যে কোনো এক্সামে তুমি প্রিপারেশন করছো না কেন, ওকে? চলো তাহলে তোমরা ভালো করে প্রিপারেশন করো, আমরা তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের ক্লাস প্রত্যেক দিন সকাল 7টার সময় আসবে, এখন থেকে ক্লাস প্রত্যেক দিন সকাল 7টার সময় আসবে, অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে, ঠিক আছে? তাহলে বেস্ট অফ লাক, আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।